আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে যারা আমরা এসএসসি ব্যাচ আছি তাদের সামনে যে এক্সাম, এই টার্মটা থেকে বিশেষ করে ট্যাগ কোশ্চেনে দেখা যায় তারা 7 মার্কস থাকবে তাদের এই ট্যাগ কোশ্চেনে। মোটামুটি কিছু রুলস যদি আমরা জানি, পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো যদি সলিউশন করি, তাহলে আশা করা যায় যে এই টার্মটা থেকে আমরা 7-এ পাবো ইনশাল্লাহ। তো চলো আমরা এই টার্মটার A to Z একটু বেসিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তারপরে ধীরে ধীরে আমরা 2-3টা ক্লাসের মধ্যে সবটা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো, ট্যাগ কোশ্চেনের মূল কথা হচ্ছে তোমাকে স্টেটমেন্ট আগে চিনতে হবে। তো দেখো, আমি একটা নর্মাল একটা সেন্টেন্স লিখি যে হি ইটস রাইস। তাহলে দেখো, সহজ একটা সেন্টেন্স আমি লিখলাম। তাহলে ট্যাগ কোশ্চেনে মনে রাখতে হবে এই যে অংশটুকু থাকে, এই সেন্টেন্সটা থাকে, এই সেন্টেন্সটাকে স্টেটমেন্ট বলা হয়। এই সেন্টেন্সটাকে স্টেটমেন্ট অথবা সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স, TENC, এটাকে স্টেটমেন্ট অথবা সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সের পর অবশ্যই তোমাকে একটা কমা ইউজ করতে হবে এবং শেষে তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কারণ এখানে যে অংশ ট্যাগ মানেই হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে ট্যাগ শব্দের অর্থই হচ্ছে জুড়ে দেওয়া। তাহলে এখানে কি জুড়ে দিই আমি? যে এখানে জুড়ে দিই হচ্ছে কোশ্চেন জুড়ে দিই, অর্থাৎ একটা সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন জুড়ে দেওয়া। কোশ্চেন মানে হচ্ছে যেহেতু প্রশ্ন করা বোঝায়, এই জন্য অবশ্যই তোমাকে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। কোনো কারণে যদি আমি কোশ্চেন মার্ক না দিই তাহলে কিন্তু আমার ট্যাগ কোশ্চেনটা ভুল হবে। তাহলে দেখো, তাহলে এই অংশটুকুকে বলা হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স, আর এই অংশটুকু যে অংশটুকু আমি নিয়ে আসব এই অংশটুকুতে আমাকে ট্যাগ করতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেনের প্রথম কাজ হচ্ছে এখানে আমাকে সাবজেক্ট কি আছে সেটাকে নিয়ে যেতে হবে। তারপরে এখানে কি সাবজেক্ট আছে, যে হি ইটস রাইস, যে এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর ইটস হচ্ছে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে হি যেটা আছে এটা হলো সাবজেক্ট। তো প্রথম কাজ হচ্ছে আমাকে সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে। সাবজেক্ট নিয়ে গেলাম। তারপরে এটা দেখতে হবে আমাদের কোন টেন্সে আছে। যদি এটা V1-এ থাকে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। আর যদি এটা আমাদের V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসতে হবে। এটা বললাম মূল ভার্ব। যদি এখানে মূল ভার্ব থাকে, যে ভার্বগুলো 3টি ফর্ম সাধারণত আমরা পড়ি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো সাধারণত মূল ভার্ব বলা হয়। যদি মূল ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম V1 রূপটা থাকে, তাহলে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। এই ডু কখন বসবে, ডাজ কখন বসবে, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। তবে মনে রাখবো, আমাদের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং প্লুরালের ক্ষেত্রে সাধারণত ডু আসে, আর থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের ক্ষেত্রে সাধারণত কি ডাজ আসে। তাহলে এইটা যদি আমি ট্যাগ করি, তাহলে দেখো হি ইটস রাইস, তাহলে আমি সাবজেক্টটা প্রথমে নিয়ে যেতে হবে। তার দ্বিতীয় কাজ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাকে নিয়ে আসতে হবে এখানে ডাজ নিয়ে আসলাম। এখন আমাকে দেখতে হবে যে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নেগেটিভ। যদি স্টেটমেন্টটা হয় অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্টটা হয় নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে দেখো, এখানে স্টেটমেন্টটা আছে কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ। তার মানে এখানে আমাকে নিয়ে আসতে হবে ডাজন্ট হি নিয়ে আসতে হবে, ডাজন্ট হি। দেখো, এখানে এই এনের পরে আমি একটা অ্যাপোস্ট্রফি এস করছি, এখানে অ্যাপোস্ট্রফি, এখানে একটা যে কমা ইউজ করা হয়েছে ছোট্ট করে এই এনের উপরেই, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অর্থাৎ এই অ্যাপোস্ট্রফি আমাকে টি দিতে হবে। অ্যাপোস্ট্রফি দেওয়ার পর একটা টি দিতে হবে। এখানে এভাবে সংক্ষিপ্ত রূপগুলোকে আমি ইউজ করতে হবে। অর্থাৎ ট্যাগের ক্ষেত্রে এই অংশটুকু আমি যখন নিয়ে আসব, তখন অ্যাপোস্ট্রফি দিয়ে আমাকে কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করতে হবে। তাহলে দেখো, এখানে আমার অ্যান্সার হলো ডাজেন্ট হি। নর্মালি যদি এখানে এরকম হইতো যে আই
ইট রাইস, এই সেন্টেন্সটা যদি হইতো তাহলে দেখো, তাহলে আমার কি হতো এখানে, তাহলে এখানে হয়তো, তাহলে প্রথমে সাবজেক্টটা নিয়ে আসতাম, আমি আই নিয়ে আসলাম, তারপরে কি ছিল, এটা V1 ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে আমাকে ডু অথবা ডাজ। এখন বলো তো আয়ের সাথে ডাজ বসে না ডু বসে, তাহলে এখানে অবশ্যই আমরা জানি ডু বসবে, তাহলে ডু নিয়ে আসলাম। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এই স্টেটমেন্টটা কী ছিল, অ্যাফার্মেটিভ ছিল, তাহলে ট্যাগ কী করতে হবে, নেগেটিভ করতে হবে, তার মানে এখানে ডন্ট নিয়ে আসতে হবে, DON অ্যাপোস্ট্রফি টি, ডন্ট আই। এখন এটা যদি এরকম হইতো যে আই ডু নট ইট রাইস, তার মানে এখানে ছিল স্টেটমেন্টের নেগেটিভ। দেখো এখানে স্টেটমেন্টের নেগেটিভ করা হয়েছে, তার মানে এখানে আমার কি ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। তো প্রথমে সাবজেক্টটা আমি নিয়ে যাই, এই সাবজেক্টটাকে নিয়ে আসলাম, তারপরে কি আমাকে এখানে ডু প্রেজেন্ট ইনডেফিনিট, দেখো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, V1 আছে, অর্থাৎ এই যে ডু ডাজের পর যদি V1 থাকে তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়, শুধু এটা নেগেটিভ করার কারণে এখানে ডু নট আসছে। তাহলে দেখো এখানে তাহলে ছিল স্টেটমেন্টটা নেগেটিভ, তার মানে এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের কারণে এখানে ডু আসলো, তারপরে এটা ছিল নেগেটিভ আছে, তার মানে এটা অ্যাফার্মেটিভ হবে, তাহলে ডু আই হবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এই ট্যাগের মূল কথা হলো স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তারপরে আমরা আরেকটু আগাই, তারপরে দেখি এখানে কি লেখা যায়, যে এখানে খেয়াল করে আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, যে she ate রাইস, অর্থাৎ সে ভাত খেয়েছিল। দেখো এখানে কিন্তু V2 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, V2। তাহলে খেয়াল করো আমি যদি এইটা ট্যাগ করি তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট যাবে, এই সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে কি এটা V2 আছে, তার মানে আমাকে এখানে প্রথমে ডিড নিয়ে আসতে হবে, কারণ এই দেখো V2 হলে কি আসে, অক্সিলারি ভার্ব। অবশ্যই এখানে একটা কথা মনে রাখতে হবে যে ট্যাগে কখনোই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিন্তু নিয়ে আসা যাবে না, যদি প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট হয়। এখানে যেহেতু প্রশ্ন করা বোঝাইছে, আর প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডু, ডাজ, ডিড যে কোনো একটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে ডিড আছে, তাহলে সো আমাকে কী করতে হবে, এখানে V2 কারণে আমি ডিড নিয়ে আসলাম। তারপরে ছিল স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তার মানে আমাকে নিয়ে আসতে হবে ডিডেন্ট শি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে তোমাকে সবসময় কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করতে হবে। তুমি চাইলে এখানে কি ডিড নট এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, তুমি এখানে সবসময় কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করবা। কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ, কন্ট্রাক্টেড ফর্ম মানে কি সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এই যে ডিড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট, এটাকে বলা হয় ডিডেন্ট। তাহলে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমি আরেকটু আগাই, যে দেখো আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি যে আই কুড সলভ দ্য সাম, তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে খেয়াল করো যে আই কুড সলভ দ্য সাম, আমি অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে এইটা যদি আমি ট্যাগ করি তাহলে কি হবে, যে দেখো প্রথমে সাবজেক্ট আমাকে নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসলাম। এখন এখানে দেখো অলরেডি অক্সিলারি ভার্ব আসছে, অর্থাৎ এখানে মডেল অক্সিলারি ভার্ব নর্মালি আমরা জানি 18টা আছে, তো এর মধ্যে একটা আছে কোড, তাহলে এখানে অলরেডি অক্সিলারি ভার্ব আসছে, যেহেতু আসছে এখানে আমাকে অন্য কিছু আর নিয়ে আসা যাবে না, তার মানে অলরেডি চলেই যদি আসে তখন যেটা আসছে ওইটাই নিয়ে আসতে হবে আমাকে। তাহলে এখানে আমি নিয়ে আসলাম কোড, তাহলে এটা ছিল কি অ্যাফার্মেটিভ, তার মানে ট্যাগ করতে হবে নেগেটিভ, তার মানে কুডেন্ট আই, এটা হলো আমাদের এর সঠিক উত্তর হচ্ছে কুডেন্ট আই। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো তোমাদেরকে কিন্তু বিস্তারিত জানতে হবে, প্রত্যেকটারে কন্ট্রাক্টের ফর্ম আছে। নর্মাল যদি দেখি যে মানে আমি যদি লিখি আই অ্যাপোস্ট্রফি VE, তারপরে ডান দ্য ওয়ার্ক, এখানে তুমি খেয়াল করো যে এই সেন্টেন্সটা আমি লিখছি, লেখার পরে দেখো এই যে আই অ্যাপোস্ট্রফি ভি, এখন এই ফুল ফর্ম এটা তোমাকে জানতে হবে, এর ফুল ফর্মটা কি, আই হ্যাভ,
ফুল ফর্ম কি আই হ্যাভ। তাহলে এখানে খেয়াল করো, তার মানে এই আই হ্যাভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ভিই, তার মানে এইটা হচ্ছে তার ফুল ফর্ম। তার মানে এখানে আমার সাবজেক্ট কি আছে, আই আছে, তার মানে সাবজেক্টটা প্রথমে নিয়ে আসলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে যেহেতু অলরেডি একটা অক্সিলারি ভার্ব আছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব সাধারণত আমরা জানি যে তিনটে আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব তোমার টু হ্যাভ ভার্বের চলে আসছে এখানে, তার মানে এই অক্সিলারি ভার্বটা এখানে যেহেতু আসি গেছে, তার মানে এইটা এখানে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাভেন্ট, তার মানে এটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল এটাকে করতে হবে নেগেটিভ, তাহলে হ্যাভেন্ট আই। কথা কি বুঝে গেছে? অবশ্যই আমরা বুঝতে পারছি বিষয়টা। তবে দেখো কিছু কন্ট্রাক্টেড ফর্মগুলো নর্মালি তোমাকে এগুলো মনে রাখতে হবে। এখানে দেখো আমি এগুলো সুন্দর করে সাজে রাখছি যে কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ, এগুলো তোমাকে একটু জানতে হবে যে আই এম এর কন্ট্রাক্টেড ফর্ম সাধারণত কী হয়। যে আই অ্যাপোস্ট্রফি এম, এটাকে যখন তুমি নেগেটিভ করবা, যে আই এম থাকলে তুমি এটাকে আরেন্ট আই লিখতে পারো এবং এইন্ট আইও লিখতে পারো। নর্মালি আরেকটা জিনিস তোমাকে বলি, এম, ইজ, আর, এই তিনটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই তিনটা একটু মনে রেখো যে এম, ইজ, আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই জন্য মূলত এখানে এইন্ট নেগেটিভের ক্ষেত্রে এইন্ট লেখা হয়, এইন্ট অর্থাৎ এ আই অ্যাপোস্ট্রফি টি, এইন্ট লেখা হয়। তুমি যদি এম থাকে, ইজ থাকে, আর থাকে, তুমি এর সংক্ষিপ্ত রূপ এখানে এইন্ট লিখতে পারো। নর্মালি দেখো আমি যদি বলি যে আই এম বিজি নাও, তাহলে এটা যদি তুমি ট্যাগ করো তাহলে এটা কি করবা তুমি দেখো, তাহলে এখানে আই প্রথমে সাবজেক্ট তুমি নিয়ে আসবা, তারপরে কি এখানে এম যেহেতু আছে আমরা জানি এম, ইজ, আর এর সংক্ষিপ্ত হচ্ছে এই, তার মানে তুমি এখানে এরকম করে দিতে হবে যে এইন্ট আই, যেহেতু অ্যাফার্মেটিভ ছিল তাই নেগেটিভ করলাম, এইন্ট আই। এখন যদি কাউ বলে যে না আমি এটা করব না, সে এটাও করতে পারে যে এখানে যদি এটা না করে সে আরেন্ট আইও লিখতে পারে, আই অ্যাপোস্ট্রফি আর, আর তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, তারপরে আই, তাহলে আরেন্ট আই, সে এটাও নিতে পারে, তাদের সমস্যা নেই। তার মানে দুইটাই করা যাবে। তাহলে এই সংক্ষিপ্ত রূপগুলো তোমাকে জানতে হবে। দেখো উই আর, তাহলে উই অ্যাপোস্ট্রফি আর ই, তারপরে এটা নেগেটিভ রূপ আরেন্ট উই লেখা যায়, তারপরে ইউ আর, ইউ অ্যাপোস্ট্রফি আর ই, এভাবে থাকতে পারে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এরকম। তার মানে এটা বুঝতে হবে ইউ অ্যাপোস্ট্রফি আর ই মানে এখানে বলা হয়েছে ইউ আর, এটাকে নেগেটিভ করতে হলে আরেন্ট ইউ, ঠিক আছে। আবার দেখো হি ইজ, তারপর হি অ্যাপোস্ট্রফি এস, যদি এরকম থাকে তার মানে বুঝতে হবে এখানে হি ইজ এর পূর্ণরূপ হচ্ছে হি অ্যাপোস্ট্রফি এস। এটাকে নেগেটিভ করলে নর্মালি আমরা জানি ইজেন্ট হি হয়। তারপর শি ইজ, এখানে তারপরে শি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে শি অ্যাপোস্ট্রফি এস, এটাকে নেগেটিভ করলে ইজেন্ট শি হয়। তারপর দেখো ইট ইজ, ইট অ্যাপোস্ট্রফি এস, আর এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে ইজেন্ট ইট। তারপরে দে আর, দে অ্যাপোস্ট্রফি আর ই, এটাকে নেগেটিভ করলে হয় আরেন্ট দে। তারপরে আই হ্যাড, তারপরে আই উড, আই কুড, শুড, এগুলো দেখো যদি এরকম বোঝায় যে আই অ্যাপোস্ট্রফি ডি, তাহলে এটা বুঝতে হবে যে আই হ্যাড, অথবা আই উডও হতে পারে, যেটা বুঝতে হবে যদি মডেল ভার্বের পর V1 হয় সেটার ক্ষেত্রে মনে করতে হবে যে এটা উড ছিল। আর যদি হ্যাভ, হ্যাজের পর যদি V3 থাকে তার মানে এরকম বুঝতে হবে যে এটা আমাদের কি হ্যাড ছিল। নর্মালি এটা একটু বোঝানোর জন্য আমি দুইটা উদাহরণ দিই। যেমন আমি যদি এরকম লিখি, দুইটা উদাহরণ টানার চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে আই অ্যাপোস্ট্রফি ডি, আই ডি, তারপরে আইডি ওয়ার্ক ইন দিস অফিস, তাহলে এই সেন্টেন্সটা তোমরা খেয়াল করো। এখন বলো তো এইটা কি বুঝেছে, আসলে আই হ্যাড বুঝেছে না এখানে উড বুঝেছে না কুড বুঝেছে। তাহলে দেখো তুমি এখানে সহজে বুঝতে পারো, আমরা জানি যে মডেল ভার্বের পর সাধারণত V1 হয়, মডেল ভার্ব প্লাস হচ্ছে V1 হয়।
তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যেহেতু এখানে ওয়ার্ক অর্থাৎ আই উড ওয়ার্ক ইন দিস অফিস, অর্থাৎ আমি এই অফিসের মধ্যে কাজ করব, তাহলে দেখো এটা কিন্তু মডেল ভার্ব ছিল, কিন্তু এখানে হ্যাড ধরা যাবে না। কিন্তু হ্যাড কখন হবে, যেমন আমি যদি বলতাম এরকম যে আই অ্যাপোস্ট্রফি ডি আইডি, তাহলে ওয়ার্কড ইন দিস অফিস। তাহলে দেখো এখানে তুমি কি বুঝবা, তাহলে এখানে আই কি তুমি এখানে উড ধরবা, বলে না, কখনোই ধরা যাবে না। কারণ কি এখানে হ্যাড ধরতে হবে। কারণ কি দেখো আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর সাধারণত V3 হয়, এরপর কি হয় সাধারণত পারফেক্ট টেন্সে এটা গঠন করতে এরা কি হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহৃত হয়। তাহলে এখানে খেয়াল করো তুমি যে এখানে কিন্তু তুমি এটাকে উড ধরতে পারো না, কুড ধরতে পারো না, এটাকে ধরতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড, এই হ্যাডটাকে তোমাকে ধরতে হবে। কারণ এগুলোর পর সাধারণত V3 হয়, তার মানে এখানে হ্যাড ছিল। এখন বলো তাহলে এটা যদি তুমি ট্যাগ করো তাহলে কি হবে, প্রথমে সাবজেক্টটা আসবে, আই সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে কি নিয়ে আসবা, এখানে ছিল হ্যাড, তার মানে এই যে হ্যাভ হ্যাজের পর V3, তার মানে এটা ছিল V3, তার মানে এখানে তুমি কি করবা, এখানে হ্যাডেন্ট, তার মানে হ্যাডেন্ট আই, এটা ছিল অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করা হয়েছে। তারপর এটার ক্ষেত্রে তুমি কি করবা, তার মানে এখানে তুমি উড ধরতে পারো অথবা কুডও ধরতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম, আমি যদি এখানে উড ধরি তাহলে দেখো ও ইউ এল ডি উড, তার মানে এটা ছিল অ্যাফার্মেটিভ, তাই এটা কী বলবো আমি নেগেটিভ, উডেন্ট আই। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো, বুঝতে পারছো। এই হলো মোটামুটি আমরা আজকে একটু বেসিক নিয়ে কথা বললাম। তারপরে এটার ক্ষেত্রে একই, শি হ্যাড উড কুড একই জিনিস, শি অ্যাপোস্ট্রফি ডি, তারপরে এটা নেগেটিভ করলে হ্যাডেন্ট শি, তারপর উডেন্ট শি, এভাবে লেখা যায়। নর্মালি এগুলো একটু নোট করা আছে আমার, তুমি চাইলে এই নোটগুলোও দেখতে পারো। তো দেখো আমি একটু বেসিক নিয়েই কথা বললাম, তারপরে আজকে আমরা আর একটু দেখি, দু একটা প্র্যাকটিস করে হয়তো তোমাদের